ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আজকের ক্লাসে কিন্তু আমরা ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল এই চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেনগুলি হয় এবং তার সঙ্গে সঙ্গে এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নির্বাচন করো অর্থাৎ ঠিক ভুল নির্বাচন করো, এই প্রশ্নগুলি জানবো। তবে ক্লাস শুরুর আগে আমি বলে রাখি, এর আগের সিরিজে কিন্তু আমরা অলরেডি প্রথম চ্যাপ্টারের যত শর্ট কোশ্চেন হয় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপ, এই অংশ থেকে যত শর্ট কোশ্চেন হয় সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু আমরা আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি। তোমরা যারা শর্ট কোশ্চেনের ওই ক্লাসগুলি দেখোনি তাদের বলবো আমি ওই ক্লাসগুলি তোমরা একবার দেখে নিতে পারো। আচ্ছা, আজকের ক্লাসে কিন্তু আমরা বায়ুমণ্ডল অর্থাৎ ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় এই চ্যাপ্টারের বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান এবং এর আরেকটি অংশ উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এই দুটো পার্ট থেকে যত শর্ট কোশ্চেন হয় মাল্টিপল চয়েস, দু এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, সমস্তটা আমরা আলোচনা করব। দেখো, ক্লাস 10-এর সিলেবাসটি যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বায়ুমণ্ডলের এই চ্যাপ্টারে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা রয়েছে। আমি যে দুটো ভাগের কথা প্রথম বললাম এই দুটো ভাগের শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব, কিন্তু এরপরেও আমাদের বাকি থেকে যাচ্ছে কিন্তু দেখো বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ এবং একদম লাস্টে রয়েছে আর্দ্রতা এবং অধঃক্ষেপণ। এই অংশটি আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলিতে এর পরবর্তী অংশগুলির যে শর্ট কোশ্চেন হয় সেগুলি আলোচনা করে নেব। আচ্ছা, আমরা তাহলে আজকের ক্লাসে যে শর্ট কোশ্চেনগুলি আমরা আলোচনা করব সেই কোশ্চেনগুলি একবার দেখে নিই। দেখো, একের দাগের প্রথম কোশ্চেন রয়েছে আমাদের যে হাইড্রোজেন গ্যাসের ঊর্ধ্বসীমা বা সর্বোচ্চ বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার সেটা দেখো। অপশান রয়েছে 16, 128, 1100, 1200 কিলোমিটার। উত্তর হবে কিন্তু আমাদের 1100 কিলোমিটার অর্থাৎ অপশান সি। তাহলে হাইড্রোজেন গ্যাসের ঊর্ধ্বসীমা বা সর্বোচ্চ বিস্তৃতি হলো ভূপৃষ্ঠ থেকে 1100 কিলোমিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ হলো কত শতাংশ কার্বন ডাই অক্সাইড? উত্তর হবে আমাদের কিন্তু 0.033% অর্থাৎ অপশান এ। তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.033%। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি আমরা 3 দাগ। বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কি? দেখো, এক্ষেত্রে অপশান দেওয়া রয়েছে কিন্তু C2, N2, CO2, H2। উত্তর হবে আমাদের N2 অর্থাৎ অপশান বি। তাহলে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হলো N2। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত শতাংশ? দেখো, অপশান 78%, 20.9, 0.2, 0.03 ভাগ। উত্তর হবে কিন্তু আমাদের অপশান এ অর্থাৎ 78%। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু 78%। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। দেখো, আকাশের রং নীল হওয়ার কারণ বায়ুমণ্ডলের। দেখো, অপশান দেওয়া রয়েছে ধূলিকণা, জলীয় বাষ্প, জেনন গ্যাস, ওজোন গ্যাসের উপস্থিতি। আমাদের উত্তর কিন্তু হবে এক্ষেত্রে ধূলিকণা অর্থাৎ অপশান এ। তাহলে বায়ুমণ্ডলের রং নীল হওয়ার কারণ হলো ধূলিকণা। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো, কঠিন উপাদান কি? অপশান রয়েছে দেখো ওজোন, লবণ, শিশির, মেঘ। উত্তর হবে কিন্তু বি, লবণ কণা। তাহলে বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হলো লবণ কণা। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। দেখো, বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত। অপশান রয়েছে দেখো 4:2, 1:4, 4:1, 2:1। উত্তর হবে কিন্তু আমাদের 4:1। তাহলে অপশান সি। তাহলে উত্তর হবে 4:1 অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অনুপাত 4:1। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতির হার শতকরা। অপশান রয়েছে 0.05 ভাগ, 0.5 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। উত্তর হবে কিন্তু আমাদের 4 ভাগ অর্থাৎ অপশান সি। তাহলে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপস্থিতি শতকরা হার কত? 4 ভাগ। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত কিলোমিটার? দেখো, অপশান রয়েছে 100, 1000, 5000, 10,000 কিলোমিটার। উত্তর হবে কিন্তু আমাদের 10,000 কিলোমিটার অর্থাৎ অপশান ডি। তাহলে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমার বিস্তার কত? 10,000 কিলোমিটার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে থাকা একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো কি? O3, Ne, O2, NO2। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে Ne অর্থাৎ অপশান বি। তাহলে বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো Ne। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি আমরা। দেখো, 12 দাগের কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হলো। অপশান রয়েছে আমাদের আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, টোপোস্ফিয়ার। উত্তর হবে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ অপশান সি। তাহলে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন, সুমেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের বিস্তৃতি। সুমেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের বিস্তৃতি কত কিলোমিটার? দেখো, 18, 8, 50, 20। উত্তর হবে কিন্তু আমাদের 8 কিলোমিটার। তাহলে অপশান বি, সুমেরু অঞ্চলে টোপোস্ফিয়ারের বিস্তৃতি হলো 8 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম। ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম।
অপশান রয়েছে দেখো মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে, মরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে। উত্তর হবে আমাদের নিরক্ষীয় অঞ্চলে, তাহলে অপশান বি। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। দেখো পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন কে বলেন? দেখো অপশান দেখো, স্কোনবি, এইচ ভূষণ, সি ফেব্রি, ভি জার্কনেস। উত্তর হবে কিন্তু আমাদের স্কোনবি, তাহলে অপশান এ। বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন কে? স্কোনবি। আচ্ছা পরের কোশ্চেন দেখে নিই, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হলো, দেখো অপশান রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তর হবে আমাদের অপশান সি অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের অস্তিত্ব দেখা যায় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা পরের কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো, দেখো অপশান রয়েছে আমাদের আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হবে আমাদের আয়নোস্ফিয়ার অর্থাৎ অপশান এ। তাহলে বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো আয়নোস্ফিয়ার। আচ্ছা পরের প্রশ্ন দেখে নিই, দেখো প্রথমে কি রয়েছে, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়? দেখো আমাদের অপশান রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারে। উত্তর হবে কিন্তু আমাদের থার্মোস্ফিয়ারে অর্থাৎ অপশান ডি। তাহলে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয়। আচ্ছা পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরের বিস্তৃতি কত কিলোমিটার? 90 থেকে 200, 200 থেকে 1100, 1100 থেকে 3500, 3500 থেকে 10,000। উত্তর হবে আমাদের 1100 থেকে 3500 অর্থাৎ অপশান সি। তাহলে বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরের বিস্তৃতি কত কিলোমিটার? 1100 থেকে 3500 কিলোমিটার। আচ্ছা পরের প্রশ্ন দেখি, 20 দাগ, এটি একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস, তাহলে কোনটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস? হ্যালন, হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন। উত্তর হবে আমাদের হ্যালন অর্থাৎ অপশান এ। তাহলে হ্যালন গ্যাস একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস। আচ্ছা পরের প্রশ্ন দেখো, হোমোস্ফিয়ার বায়ু স্তরটি ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? দেখো অপশান দেখো 78, 88, 80, 90। উত্তর হবে আমাদের 90 অর্থাৎ অপশান ডি। তাহলে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু হোমোস্ফিয়ার বিস্তৃত। আচ্ছা পরের প্রশ্নে চলে আসি আমরা, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? দেখো অপশান রয়েছে আয়নোস্ফিয়ার, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তর হবে আমাদের টোপোস্ফিয়ারে অর্থাৎ অপশান বি। তাহলে ট্রোপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ পরিলক্ষিত হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ওজোন গহ্বর যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনের ঘনত্ব থাকে কত? দেখো 220 ডিইউ এর কম, 220 ডিইউ, 200 ডিইউ এর কম আর 200 ডিইউ। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু অপশান সি অর্থাৎ 200 ডিইউ এর কম। আচ্ছা পরের প্রশ্নে চলে আসি আমরা, দেখো আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কত তারিখে হয়? 5ই জুন, 11ই জুলাই, 23শে আগস্ট, 16 সেপ্টেম্বর। উত্তর হবে কিন্তু আমাদের 16 সেপ্টেম্বর অর্থাৎ অপশান ডি। তাহলে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হলো 16ই সেপ্টেম্বর। আচ্ছা নেক্সট কোশ্চেন, যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় তা হলো টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হবে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ অপশান বি। তাহলে যে স্তরে অতি বেগুনি রশ্মি শোষিত হয় সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা পরের কোশ্চেন চলে আসি আমরা, দেখো 26 দাগ কি বলছে, ওজোন গহ্বরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায়? ধরা পড়ে অপশান রয়েছে দেখো অস্ট্রেলিয়া, আফ্রিকা, আলজেরিয়া, আন্টার্কটিকা। উত্তর হবে আমাদের আন্টার্কটিকা অর্থাৎ অপশান ডি। তাহলে আন্টার্কটিকায় ওজোন গহ্বরের অস্তিত্ব কিন্তু প্রথম ধরা পড়েছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন, প্রোটন ও ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের যে স্তরে বিদ্যমান তা হলো, অপশান রয়েছে কোথায় দেখো মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এক্ষেত্রে আমাদের উত্তর হবে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ অপশান ডি। তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে প্রোটন এবং ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলের প্রথম কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে ধরা পড়েছিল বা ম্যাগনেটোস্ফিয়ারে বিদ্যমান। আচ্ছা এবার আমরা চলে আসি পরের কোশ্চেন, দেখো কি বলছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর কিন্তু হবে আমাদের মেসোস্ফিয়ার অর্থাৎ অপশান এ। তাহলে বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো কিন্তু মেসোস্ফিয়ার। আচ্ছা নেক্সট কোশ্চেন, ভ্যান এলেন রেডিয়েশন বলয়টি সৃষ্টি হয় কোন স্তরে সৃষ্টি হয়? দেখো ম্যাগনেটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে কিন্তু আমাদের ম্যাগনেটোস্ফিয়ারে অর্থাৎ অপশান এ। তাহলে ভ্যান এলেন রেডিয়েশন বলয়টি সৃষ্টি হয় কোথায়? ম্যাগনেটোস্ফিয়ারে। আচ্ছা পরের পেজ চলে আসি আমরা, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় কোন স্তরে? ম্যাগনেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর
স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর হবে কিন্তু আমাদের মেসোস্ফিয়ারে, অর্থাৎ অপশন বি। তাহলে উল্কাপিণ্ড মেসোস্ফিয়ারে কিন্তু পুড়ে ছাই হয়। আচ্ছা, পরের কোশ্চেন, ল্যাপস রেট কোন স্তরে দেখা যায়? দেখো কি বলছে, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হবে টোপোস্ফিয়ারে, অর্থাৎ অপশন সি। তাহলে ল্যাপস রেট কোথায় দেখা যায়? টোপোস্ফিয়ারে। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের কোশ্চেন প্যাটার্নে। দেখো এখানে আমাদের কি করতে হবে, দুই এক কথায় উত্তর দাও। আচ্ছা, প্রথম কোশ্চেন রয়েছে, দেখো বায়ুমণ্ডলে গড়ে জলীয় বাষ্পের পরিমাণ কত? উত্তর হবে আমাদের 4%। তাহলে 4% হলো বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, দুইয়ের দাগ কি বলছে, কোন শক্তির বলে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে? কি হবে? উত্তর হবে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির ফলে কিন্তু বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে। আচ্ছা, পরের কোশ্চেন, অ্যারোসোল কি? অ্যারোসোল কি? উত্তর হবে আমাদের বায়ুস্থিত ভাসমান ধূলিকণাই হলো অ্যারোসোল, অর্থাৎ বায়ুতে ভাসমান যে ধূলিকণা রয়েছে সেই ধূলিকণাকেই কিন্তু অ্যারোসোল বলা হয়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটির নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম কিন্তু হাইড্রোজেন। বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসের নাম হাইড্রোজেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদানকে জীবনদায়ী গ্যাস বলা হয়? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের প্রত্যেকেরই জানা, এটি অক্সিজেন হবে। অর্থাৎ বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাস কিন্তু জীবনদায়ী গ্যাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, অ্যারোসোল শব্দের অর্থ কী? অ্যারোসোল শব্দের অর্থ হলো বায়ুস্থিত কণা, অর্থাৎ বায়ুতে ভাসমান কণা। এক্ষেত্রে যদি আমরা অ্যারোসোল শব্দটিকে ভাঙি, তাহলে AERO অ্যারো শব্দের অর্থ হলো বায়ু, এবং SOL সোল কথার অর্থ হলো কণা। এভাবে কিন্তু বায়ুবাহিত কণা অর্থাৎ বায়ুস্থিত কণা নামকরণ হয়েছে অ্যারোসোল। আচ্ছা, সাতের দাগ কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের ভর অথবা ওজন কত? দেখো এক্ষেত্রে কিন্তু উত্তর হবে আমাদের প্রায় 9046,000 কোটি টন। তাহলে বায়ুমণ্ডলের ভর অবলিক ওজন এর উত্তর হবে কিন্তু আমাদের প্রায় 9046,000 কোটি টন। আচ্ছা, আমরা এবার পরের কোশ্চেন চলে আসি। দেখো, বায়ুমণ্ডলের কোন উপাদানের প্রভাবে আকাশে বর্ণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়? তাহলে উত্তর হবে আমাদের ধূলিকণা। উত্তর হবে আমাদের ধূলিকণা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কোন ঋতুতে বেশি থাকে? এটি হবে শীত ঋতুতে। কোন ঋতুতে? শীত ঋতুতে। তাহলে বায়ুমণ্ডলে শীত ঋতুতে কিন্তু ধূলিকণার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি রয়েছে আমাদের 10 দাগ, বায়ুমণ্ডলের কোন স্তরে নকটিলুসেন্ট মেঘ দেখা যায়? এটির উত্তর কিন্তু হবে মেসোস্ফিয়ার, অর্থাৎ মেসোস্ফিয়ারে বায়ুমণ্ডলের কিন্তু নকটিলুসেন্ট মেঘ দেখা যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি পরের কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন গ্যাসের ঘনত্ব কিন্তু ডবসন এককে মাপা হয়। ডবসন এককে মাপা হয়। আচ্ছা, পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর আবহমণ্ডল নামে পরিচিত? উত্তর হবে বায়ুমণ্ডলের টোপোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের আবহমণ্ডল নামে পরিচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 13 দাগ, টোপোস্ফিয়ারের ল্যাপস রেট কত? টোপোস্ফিয়ারের ল্যাপস রেট হবে কিন্তু 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। অর্থাৎ প্রত্যেক 1000 মিটারে কত ডিগ্রি? 6.4 ডিগ্রি হারে কিন্তু 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু তাপমাত্রা হ্রাস পায়। তাহলে টোপোস্ফিয়ারের ল্যাপস রেট হলো 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়। আচ্ছা, আমরা পরের কোশ্চেন চলে আসি। দেখো এক্ষেত্রে এই 13 দাগের কোশ্চেনটি কিন্তু আগের পেজেও আমরা পেয়েছি। আচ্ছা, আমরা 14 দাগ থেকে দেখছি, নিরক্ষরেখার উপর টোপোস্ফিয়ারের উচ্চতা কত? নিরক্ষরেখার উপর টোপোস্ফিয়ারের উচ্চতা কিন্তু 16 থেকে 18 কিলোমিটার। তাহলে 16 কিলোমিটার থেকে 18 কিলোমিটার অধিক উচ্চতায় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে টোপোস্ফিয়ার অবস্থিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন 15 দাগ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি ওড়ে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমানগুলি ওড়ে? এটি উত্তর হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, 16 দাগ, ম্যাগনেটোপজ অন্য কি নামে পরিচিত? উত্তর হবে আমাদের ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 17 দাগ, কারা কত সালে ওজোন স্তর আবিষ্কার করে? এর উত্তর হবে কিন্তু চার্লস ফেব্রি ও হেনরি বুশন। কত সালে? 1913 সালে। 1913 সালে চার্লস ফেব্রি ও হেনরি বুশন কিন্তু ওজোন স্তর আবিষ্কার করেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন 18 দাগ, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে আমাদের স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার হবে এর উত্তর, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যন্ত্র। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি আমরা। 19 দাগ দেখো কি বলছে,
ব্যাড জোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? এটি উত্তর হবে কিন্তু ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো 20 দাগ, ডক্টর ফারম্যান আন্টার্কটিকায় ওজোন গ্যাসের ঘনত্ব কমে আসার কি নাম দেন? এর নাম দেন কিন্তু ওজোন গহ্বর। এটি তোমরা প্রত্যেকেই জানো যে এর নাম হলো ওজোন গহ্বর। তাহলে এর নাম দেন হলো ওজোন গহ্বর। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। 22 দাগ, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে কত কিলোমিটার পর্যন্ত সমমণ্ডল বিস্তৃত? উত্তর হবে আমাদের 90 কিলোমিটার। 90 কিলোমিটার হবে আমাদের উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার উপরে আকাশের রং কি রকম হয়? উত্তর হবে আমাদের মিশ কালো। উত্তর হবে আমাদের মিশ কালো। তাহলে ভূপৃষ্ঠ থেকে 40 কিলোমিটার উপরে আকাশের রং কিন্তু মিশ কালো হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এই অংশে কি কি রয়েছে আমরা এবার একটু দেখে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, এক দাগ কি বলছে, বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী নাইট্রোজেন ড্যাশ শতাংশ অবস্থান করে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে 75.54%। 75.54%। তাহলে বায়ুমণ্ডলের ওজন অনুযায়ী নাইট্রোজেন কত পার্সেন্ট? 75.54% অবস্থান করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। দেখো 2 দাগে কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের মধ্যে ড্যাশ বাতাসে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করে? উত্তর হবে কিন্তু আমাদের নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাস হলো কি? বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস রূপে অবস্থান করে। আচ্ছা, 3 দাগ, বায়ুমণ্ডলের ড্যাশ আছে বলে আকাশ নীল রঙের দেখায়? উত্তর হবে আমাদের ধূলিকণা। তাহলে বাতাসে ধূলিকণা থাকার কারণে কিন্তু আকাশ নীল রঙের দেখায়। আচ্ছা, 4 দাগের কোশ্চেন দেখো কি বলছে, হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হলো ড্যাশ? উত্তর হবে আমাদের হাইড্রোজেন স্তর। তাহলে হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি কি? হাইড্রোজেন স্তর। আচ্ছা, 5 দাগ দেখো, বায়ুমণ্ডলের বাইরের অংশ ড্যাশ বিদ্যার অন্তর্গত? বায়ুমণ্ডলের বাইরের অংশ কোন বিদ্যার অন্তর্গত? উত্তর হবে আমাদের অ্যারোনমি বিদ্যা। অ্যারোনমি বিদ্যার অন্তর্গত হলো বায়ুমণ্ডলের বাইরের অংশ। আচ্ছা, 6 দাগের কোশ্চেন দেখো, ড্যাশ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে অবস্থান করতে পারে? কি শক্তির প্রভাবে? এটি হবে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তাহলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীকে কিন্তু বেষ্টন করে অবস্থান করতে পারে। আচ্ছা, আমরা নেক্সট পেজ চলে আসি। দেখো 7 দাগ, জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ড্যাশকে আশ্রয় করে মেঘে পরিণত হয়? কাকে আশ্রয় করে? উত্তর হবে কিন্তু ধূলিকণা। তাহলে ধূলিকণাকে আশ্রয় করে কিন্তু মেঘে পরিণত হয়। আচ্ছা, 8 দাগের কোশ্চেন দেখো, আকাশের আসল রং ড্যাশ? কি হবে? আসল রং কিন্তু কালো। আকাশের আসল রং কি? কালো। দেখো নেক্সট কোশ্চেন 9 দাগ, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায়? কোন স্তরে দেখা যায়? উত্তর কিন্তু হবে আমাদের স্ট্রাটোস্ফিয়ারে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারে মাদার অফ পার্ল ক্লাউড কিন্তু দেখা যায়। আচ্ছা, পরের কোশ্চেন, ড্যাশ স্তরকে শান্তমণ্ডল বলে? কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে কিন্তু শান্তমণ্ডল বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন 11 দাগ কি বলছে দেখো, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে? এটি কিন্তু ওজোন স্তরকে হবে। তাহলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা কিন্তু বলা হয়। আচ্ছা, 12 দাগ, অশান্ত মণ্ডল বলা হয় ড্যাশ স্তরকে? কাকে অশান্ত মণ্ডল বলা হয়? ট্রোপোস্ফিয়ারকে কিন্তু অশান্ত মণ্ডল বলা হয়, কারণ এই স্তরে কিন্তু মেঘ ঝড় বৃষ্টি সব রকম সংগঠিত হয়, তাই এই স্তরকে কিন্তু অশান্ত মণ্ডল বলা হয়। আচ্ছা, 13 দাগ, ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বাক্ষরিত চুক্তির নাম হলো ড্যাশ? উত্তর কি হবে? মন্ট্রিল চুক্তি। উত্তর হবে আমাদের মন্ট্রিল চুক্তি। তাহলে ওজোন স্তর ক্ষয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্বাক্ষরিত চুক্তি হলো মন্ট্রিল চুক্তি। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠায় চলে আসি। দেখো 14 দাগ কি বলছে, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? কি গ্যাস নির্গত হয়? সিএফসি গ্যাস নির্গত হয়। তাহলে উত্তর হবে সিএফসি। আচ্ছা, 15 দাগ দেখো কি বলছে, উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায়? কি হবে? উষ্ণতা হ্রাস পায়। তাহলে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। দেখো পরের কোশ্চেন কি রয়েছে, মেসোস্ফিয়ারে গ্রীষ্মকালে এক ধরনের হালকা মেঘ দেখা যায় যার নাম ড্যাশ? কি মেঘ দেখা যায়? নকটিলুসেন্ট মেঘ দেখা যায়। তাহলে উত্তর হবে আমাদের নকটিলুসেন্ট মেঘ দেখা যায়। আচ্ছা, 17 দাগ দেখো কি বলছে, আকাশ থেকে আগত উল্কা ড্যাশ স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়? কোন স্তর? উত্তর কি হবে? মেসোস্ফিয়ারে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায় উল্কা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, ট্রোপোপজের মধ্যে দিয়ে প্রবল গতিসম্পন্ন ড্যাশ বায়ু প্রবাহিত হয়? কি বায়ু প্রবাহিত হয়? জেড বায়ু প্রবাহিত হয়। তাহলে উত্তর হবে আমাদের জেড বায়ু প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন 19 দাগ, মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয় ড্যাশ সালে?
কত সালে? উত্তর হবে আমাদের 1987 সালে। 1987 সালে কিন্তু মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়। আচ্ছা, আমরা পরের পেজে চলে আসি। দেখো এই অংশে রয়েছে ঠিক ভুল নির্বাচন করো। ঠিক হলে ঠিক লিখতে হবে, ভুল হলে ভুল, বা অনেক ক্ষেত্রে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো এভাবেও আসে। তাহলে সঠিক হলে শুদ্ধ লিখতে হবে আর ভুল হলে অশুদ্ধ লিখতে হবে। আচ্ছা, আমরা দেখে নিই প্রথম কোশ্চেন কি রয়েছে আমাদের, একের দাগ। দেখো বলছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। উত্তর কি হবে? এটি কিন্তু ভুল হবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো 2 দাগ কি বলছে, ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়। ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সবচেয়ে বেশি সঞ্চয় দেখা যায়, এটি কিন্তু ভুল। কোন স্তরে দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়। তাহলে উত্তর হবে কিন্তু স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায়, তাহলে এটি ভুল। আচ্ছা, 3 দাগের কোশ্চেন দেখো কি রয়েছে, বায়ু দূষণের ফলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে তাপবিশুপ বলে। এটি কিন্তু ভুল হবে, উত্তর হবে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। তাহলে বায়ু দূষণের ফলে যে তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে কিন্তু বিশ্ব উষ্ণায়ন বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন 4 দাগ দেখো, ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক। ট্রপোস্ফিয়ারের ধূলিকণার উপস্থিতি সর্বাধিক, এটি কি হবে? এটি কিন্তু ঠিক হবে। তার মানে সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার আমরা জানি, এই স্তরে বায়ুমণ্ডলে ধূলিকণার পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 5 দাগ, ট্রপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা হ্রাস পায়। এটি কি হবে? এটি কিন্তু সঠিক, অর্থাৎ ঠিক হবে, শুদ্ধ হবে। 6 দাগ দেখো কি বলছে, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে 35 থেকে 50 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে ওজোন গ্যাস কত কিলোমিটার দেখা যায়? 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায়। 20 থেকে কিন্তু 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা চলে আসি পরের পেজে। দেখো 7 দাগ কোশ্চেন কি বলছে, আয়নোস্ফিয়ারে বস্তুকণা আয়নিত অবস্থায় আছে বলে এই স্তর থেকে বেতার তরঙ্গ ফিরে আসে। এটি কি হবে? এটি কিন্তু শুদ্ধ হবে, অর্থাৎ সঠিক হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 8 দাগ, ম্যাকারেল আকাশ বলা হয় কাকে বলা হয়? অল্ট্রোস্ট্রাটাস মেঘের আকাশকে। এটি ঠিক না ভুল? এটি কিন্তু ভুল হবে। তাহলে সঠিক কি হবে? সিরোকিউমুলাস। এই সিরোকিউমুলাস মেঘের আকাশকে কিন্তু অল্ট্রোস্ট্রাটাস মেঘের আকাশ বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সিএফসি গ্যাস অবলোহিত বিকিরণ শোষণ করতে পারে। এটি কি হবে? এটি কিন্তু ঠিক হবে, অর্থাৎ শুদ্ধ হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলির জন্য আকাশে বর্ণবৈচিত্র্য দেখা যায়। কি হবে? এটি কিন্তু ভুল হবে, নিষ্ক্রিয় গ্যাসগুলির জন্য নয়, ধূলিকণা এবং আয়নিত গ্যাস থাকার কারণ কিন্তু আকাশ বর্ণবৈচিত্র্য হয়, অর্থাৎ বর্ণবৈচিত্র্য দেখা যায় আকাশে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো 11, আয়নোস্ফিয়ারে অ্যাপেলটন স্তর দেখা যায়। এটি কিন্তু সঠিক হবে, অর্থাৎ আয়নোস্ফিয়ারেই কিন্তু অ্যাপেলটন স্তর দেখা যায়। আচ্ছা, পরে কোশ্চেন দেখো 12 দাগ কি বলছে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমে। দেখো এখানে কিন্তু বানান ভুল আছে, তোমরা কিন্তু বানানগুলি সংশোধন করে নিও। কি বলছে? স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে। এটি কি হবে? এটি কিন্তু ভুল হবে, উত্তর হবে বাড়তে থাকে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। আচ্ছা, 13 দাগের কোশ্চেন দেখো কি বলছে, ভ্যান এলেন বিকিরণ বলয় অবস্থিত আয়নোস্ফিয়ারে। কি হবে? এটি কিন্তু ভুল হবে। তাহলে সঠিক কি হবে? ম্যাগনেটোস্ফিয়ারে। উত্তর হবে আমাদের ম্যাগনেটোস্ফিয়ারে কিন্তু ভ্যান এলেন বিকিরণ বলয় লক্ষ্য করা যায়। আচ্ছা, পরের কোশ্চেন দেখো 14 দাগ কি বলছে, ওজোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে। এটি কি হবে? এটি কিন্তু সঠিক হবে। তাহলে ওজোন গ্যাস সূর্যের কিন্তু অতি বেগুনি রশ্মি শোষণ করে। আচ্ছা, এই অংশ থেকে আমরা এই সমস্ত শর্ট কোশ্চেন কিন্তু কমপ্লিট করলাম। আজকের ক্লাসে কোনো অংশে যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও। আর ক্লাসটি একটি লাইক করে দিও। আর যারা প্রথমবার আজকে চ্যানেলটি দেখছো তাদের বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশান বেলটি কিন্তু অন করতে ভুলো না। তাতে কি হবে, নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য এক ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।